পারমিতা এবং শিবানী দুই যমজ বোন ছিল। তাদের চেহারাগত কোনো পার্থক্য ছিল না, এমনকি লোকে দেখলে দুই বোনকে আলাদাভাবে শনাক্ত করতে পারত না। একদিকে বড় বোন পারমিতা খুবই দুষ্ট এবং অহংকারী স্বভাবের ছিল, আর অন্যদিকে ছোট বোন শিবানী খুবই শান্তশিষ্ট এবং সংস্কারী প্রকৃতির মেয়ে ছিল। ছোট বোন ভীষণ পরিমাণে শান্ত হওয়ায় বড় বোন সবসময় সেটা সুযোগ নেয়। যেহেতু তাদের দুজনকেই একই রকম দেখতে, সেই কারণে পারমিতা সবসময় বদমাইশি করে শিবানীর নামে দোষ চাপিয়ে দেয়, আর শিবানীকে বকা খেতে হয়। এমনকি তাদের বাবা মা পর্যন্ত দুই বোনের মধ্যে মাঝে মধ্যে তফাৎ করতে পারে না। তাই বাবা মায়ের কাছে পারমিতার দোষের জন্য শিবানী সবসময় বকা খেয়েই থাকে। এই বোন, চল আমরা দোকানদারের সঙ্গে একটু মজা করি, আর আমরা মজা করলে ও আমাদের চিনতেও পারবে না। চল না বোন, একটু মজা করি। না দিদি, আমি তোর কথা শুনে কারোর সঙ্গে মজা করতে পারবো না, কারণ তুই ঠিক পালিয়ে যাবি, তারপর আমি তোর জন্য ফেঁসে যাব। আমি কিছুতেই এসব করব না। আর তুই কমলার মাকে কি বলেছিস? হ্যাঁ, যে কমলার মা সকালবেলা আমাকে খুব বকা দিচ্ছিল। আরে জানিস না, আজকে সকালবেলা আমি কমলাদের গাছ থেকে একটু কুল চুরি করেছি, তাই কমলার মা আমাকে মারতে এসেছিল। সেই কারণে আমি বলেছি আমিও তোমাকে দেখে নেব কাকিমা। আমার নাম শিবানী, আর আমিও তোমাকে দুই ঘা মেরে শায়েস্ত করব। শিবানী নামটা মনে রেখো, এটাই বলেছিলাম। দিদি, তুই আমার নাম নিয়ে কেন এরকম বদমাইশি করেছিস? তোর কারণে আমাকে সকালবেলা কমলার মায়ের কাছে অনেক খারাপ খারাপ কথা শুনতে হয়েছে। আমার আর ভালো লাগে না এসব। শিবানী এভাবে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। যতই দিন যেতে থাকে, ধীরে ধীরে পারমিতা একেবারে কুঁড়ে হয়ে যায়। সে সবসময় বাড়িতে বসে আরাম করে আর নিজের বোনকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করায়। সেই সাথে পারমিতা তার মায়ের কাছে ভালো মেয়ে সাজার নাটক করে। আর এই কারণেই একদিন শিবানী তার দিদির সঙ্গে ঝগড়া করতে শুরু করে। আরে বোন, এত চাপ নিচ্ছিস কেন? আমরা যতই দেখতে একরকম হই না কেন, আমাদের কপাল তো আর একরকমের নয়। কিছুদিন পরে এমনিতেই আমাদের দুজনের বিয়ে হয়ে যাবে। তাই তুই কোথায় থাকবি আর আমি কোথায় থাকবো বলতো? এটা তো আমরা কেউই জানি না। তাই আমি এখন তোর সঙ্গে একটু মজা করি, এই আর কি। দেখতে দেখতে এভাবে আরো 6 মাস কেটে যায়। কিন্তু ভাগ্যের পরিহাসে তাদের দুই যমজ বোনের একই পরিবারের দুই ভাইয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়। এর ফলে বিয়ের পর পারমিতা আরো হাতির 5 পা দেখে। সে সবসময় পায়ের উপর পা তুলে বসে শ্বশুর বাড়িতে আরাম করে, আর তার বোন খেটে খেটে মরে। কিন্তু শাশুড়ি মায়ের কাছে সে ভালো সেজে এমন ব্যবহার করে যে সারা বাড়ির কাজ পারমিতা নিজে একাই করেছে, আর তার বোন বসে বসে আরাম করছে। একদিন পারমিতা সোফার উপর বসে টিভি দেখে আর কোল্ড ড্রিঙ্কস খেতে ব্যস্ত থাকে। এমন সময় তার শাশুড়ি মা কমলা দেবী তার কাছে আসে। কি ব্যাপার, তুমি সোফার উপর বসে টিভি দেখছো আর আরাম করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ, চিপস খাচ্ছ? তোমার লজ্জা করে না? ওদিকে তোমার দিদি কাজ করে প্রাণপাত করে মরছে, আর তুমি রাজরানী সেজে বসে আছো। মা, আমি পারমিতা, শিবানী নই। সবেমাত্র বাড়ির সব কাজ করে আমি একটু আরাম করতে বসলাম, আর আপনি আমাকে এভাবে কথা শোনাচ্ছেন? আমি দুপুরবেলা আপনাদের জন্য রান্না বান্না করলাম, জামা কাপড় কাচলাম, জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসলাম, তবু আমি আপনার মন জয় করতে পারলাম না। আর আমার বোন তো সারাদিন বসে বসে আরাম করে, তবু আমার বোন আপনার কাছে ভালো হয়ে গেল। ওই দেখো, আমি আবার দুই বোনের মধ্যে গুলিয়ে ফেলেছি। আসলে তোমাদের দুজনকে একই রকমের দেখতে, তো তাই আমার ভুল হয়ে যায় আর কি। আমি ভেবেছি তুমি শিবানী। আমি এক্ষুনি গিয়ে তোমার কুড়ে বোনকে শিক্ষা দিয়ে আসছি, দাঁড়াও। এই বলে কমলা দেবী শিবানীর কাছে চলে যায়। সে দেখে যে বিকেলবেলা শিবানী ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছছে, তাই সে নিজের বৌমার উপর ভীষণ পরিমাণে রাগ প্রকাশ করে। এখন শাশুড়ি মাকে দেখা মাত্রই তোমাকে আর কাজ দেখাতে হবে না বৌমা। সন্ধ্যাবেলা হতে যাই, এখন তুমি ঘর ঝাড়ু দিচ্ছ? তোমার তো দেখছি মঙ্গল অমঙ্গলের কোনো বালাই নেই। এদিকে তোমার দিদি পারমিতা সারাদিন খাটাখাটনি করে মরছে। না না মা, আসলে আপনি আমাকে ভুল ভাবছেন। আমি সকাল থেকে অনেক কাজ করেছি, তাই আমি আমার ঘরটাই ঝাড়ু দেওয়ার সময় পাইনি। থাক বৌমা, তোমাকে আর মিথ্যা কথা বলতে হবে না। আমি পারমিতার কাছ থেকে সব সত্যি কথা শুনে নিয়েছি, আর আমি ভালো করেই জানি সারাদিন বাড়ির কাজ পারমিতাই করে, তুমি করো না। এই বলে কমলা দেবী সেখান থেকে চলে যায়। এভাবেই শিবানী সারাদিন বাড়ির কাজ করেও তাকে তার শাশুড়ি মায়ের কাছে বকা শুনতে হয়। আর এই দেখে পারমিতা মনে মনে খুবই খুশি হয়। এভাবেই দুই বোন যমজ হওয়ায় পারমিতা তার বোনের সুযোগ নিতে 1 মিনিটও ভাবে না। আর সেই সাথে শিবানী যেহেতু খুব সুন্দর রান্না করতে পারে, তাই সে তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য ভালো ভালো খাবার রান্না করে, কিন্তু নাম কিনে নেয় পারমিতা। একদিন কমলা দেবী পারমিতার ঘরে আসে।
বৌমা, আজকে আমি ভাবছি সবার জন্য গরম গরম লুচি আর আলুর দম রান্না করব। তাই তুমি আমার সঙ্গে রান্নাঘরে চলো, আমাকে হাতে হাতে সাহায্য করবে, কারণ তোমার বদমাই ছোট বোন আমাকে সাহায্য করবে না আমি জানি। হ্যাঁ মা, নিশ্চয়ই আমি আপনাকে রান্না করতে সাহায্য করব। আপনি রান্নাঘরে যান, আমি এক্ষুনি খাট গুছিয়ে আপনার কাছে আসছি, কারণ সকাল থেকে আমি বাড়ির অনেক কাজ করেছি, তাই খাট গোছানোরও সময় পাইনি। আমি এক্ষুনি যাচ্ছি, আপনি যান। কমলা দেবী এই কথা শুনে রান্নাঘরে চলে যায়। আর ঠিক এই সুযোগে পারমিতা তার বোনের কাছে গিয়ে বলে, এই শিবানী, মা তোকে রান্নাঘরে রান্না করার জন্য ডাকছে, তাড়াতাড়ি গিয়ে মাকে রান্না করতে সাহায্য কর। আজকে মা সবার জন্য লুচি আর আলুর দম রান্না করবে, তাই মা চাই তুই মাকে সাহায্য করবি, আর তারপর মা তোকে অনেক ভালো একটা উপহার দেবে। আচ্ছা দিদি, আমি এক্ষুনি যাচ্ছি, আর পারলে তুইও আমার সঙ্গে চল, তাহলে তুই আমাদের রান্নাটা দেখে একটু শিখে নিতে পারবি। আমি যেমন মাকে সাহায্য করব, তাহলে তুইও পরে মাকে সাহায্য করতে পারবি। আমার কোনো দরকার নেই রে, এখন তো আমার রূপচর্চা করতে হবে, তাই রান্না বান্নার ডিপার্টমেন্টটা তোর আর তোর শাশুড়ি মায়ের, আর আমি এমনিতেই শাশুড়ি মায়ের কাছে ভালো বৌমা সেজে নিয়েছি, তাই এখন এই সুযোগে তুইও ভালো হয়ে যা। এই কথা শুনে শিবানী আর দেরি করে না, সে তাড়াতাড়ি তার শাশুড়ি মায়ের কাছে চলে যায়। শিবানী খুব সুন্দর করে লুচি ভাজার জন্য ময়দা মাখে, আর তার সাথে ভালো করে আলুর তরকারি, আলুর দম রান্না করে। শিবানীকে এত সুন্দরভাবে কাজ করতে দেখে তার শাশুড়ি মা খুবই অবাক হয়, কিন্তু তার শাশুড়ি মা ভাবে যে পারমিতা এত সুন্দরভাবে রান্না করছে। সত্যি পারমিতা, তোমার মতো বাড়ির বউ পেয়ে আমি খুবই ধন্য হয়ে গেছি। তোমার হাতে রান্না কত ভালো, আর তোমার বোনটা একেবারে উল্টো। তোমাদের দুজনকে দেখতে অবিকল একই রকমের হলেও একই মায়ের পেটে দুজন আলাদা স্বভাবের মেয়ে কিভাবে জন্ম নিতে পারে সেটাই আমি বুঝতে পারি না। এরকম কথা শুনে শিবানীর ভীষণ পরিমাণে খারাপ লাগে। তখন সে বুঝতে পারে যে পারমিতা তাকে ইচ্ছা করে ফাঁসিয়েছে, কিন্তু তবুও সে তার শাশুড়ি মাকে কিছুই জানায় না, কারণ এতে করে পারমিতা বকা শুনতে পারে। মা, আপনি আমার রান্নাকে ভালো বলেছেন, এতে আমি খুশি, তাই আপনাকে আর কাউকে বকা দিতে হবে না। চলুন আমরা সবাই মিলে এবার খেয়ে নিই। এই বলে তারা সকলে লুচি আলুর দম খাওয়ার জন্য বসে পড়ে। সবাই মিলে খাবার খেয়ে পারমিতার অনেক প্রশংসা করে আর শিবানীকে অনেক খারাপ খারাপ কথা শোনায়। আমার বোনটা বরাবরই এরকমই, যখন বাপের বাড়িতে ছিল তখন কোনো কাজ করতো না, আমাকে দিয়ে সব কাজ করাতো, আর এখন শ্বশুর বাড়িতে এসেও আমাকে দিয়ে সব কাজ করাচ্ছে। কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে সবার জন্য রান্না করতে পেরে খুবই খুশি, এতে আমার কোনো সমস্যা নেই। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন রান্নার ফরমাইশ নিয়ে কমলা দেবী পারমিতার কাছে যায়। বৌমা, তুমি সেদিনকে কি সুন্দর বাদামের হালুয়াটা বানিয়েছিলে না, আমার মুখে একেবারে লেগে আছে। আজকেও তুমি আমাকে ওরকমই বাদামের হালুয়া রান্না করে খাওয়াতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই, আমি আপনাকে বাদামের হালুয়া রান্না করে খাওয়াবো, তবে আপনি এখন আপনার ঘরে গিয়ে বিশ্রাম করুন, আমি বাদামের হালুয়া রান্না করে আপনার ঘরে দিয়ে দেব। না না, আমি এখন বিশ্রাম করব না, তুমি বাদামের হালুয়া রান্না করবে, আর আমি তোমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হালুয়া রান্না করা শিখে নেব, কারণ আমারও তো খুব ইচ্ছে করে নিজের হাতে বাদামের হালুয়া রান্না করে খেতে। শাশুড়ি মায়ের এই কথা শুনে পারমিতা ঘামতে শুরু করে, কারণ সে বাদামের হালুয়া রান্না করতে একেবারেই পারে না, আর এরকম বাদামের হালুয়া রান্না করতে পারে একমাত্র শিবানী। কিন্তু তবুও পারমিতা এত সহজে হার মানে না। পারমিতা মাথা খাটিয়ে একটা বুদ্ধি বের করে ফেলে। মা, আসলে রান্নাঘরের বাদাম শেষ হয়ে গেছে, আপনি যদি আপনার ঘর থেকে বাদামটা নিয়ে আসতেন তাহলে আমি আপনাকে বাদামের হালুয়া রান্না করা শেখাতে পারতাম। ও হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো, রান্নাঘরে তো একটাও বাদাম নেই। তুমি রান্নাঘরে যাও, আমি ঘর থেকে বাদাম নিয়ে যাচ্ছি। এই বলে কমলা দেবী বাদাম আনতে নিজের ঘরে চলে যায়। ঠিক এমন সময় শিবানী পারমিতার কাছে যায় এবং শিবানীকে নিজের চিন্তার কথা জানিয়ে ফেলে। শিবানী, এই যাত্রায় প্লিজ আমাকে বাঁচিয়ে দে, না হলে শাশুড়ি মায়ের কাছে আমাকে খুব বকা খেতে হবে, আর উনি যদি জানতে পারেন আমি রান্না করতে পারি না আর আমি এতদিন ধরে মিথ্যা কথা বলেছি, তাহলে তো আমাকে এই বাড়ি থেকেই তাড়িয়ে দেবে। প্রত্যেকবারই তুই এরকমই কিছু একটা করিস, আর আমাকেই তো তোকে বাঁচাতে হয়, আর আমি এটা ভালো করেই জানি তুই বাদামের হালুয়া একেবারেই রান্না করতে পারিস না। ঠিক আছে, আমি গিয়ে বাদামের হালুয়া রান্না করে দিচ্ছি, তুই চিন্তা করিস না কেমন। আমি শাশুড়ি মাকে বলবো যে এই হালুয়াটা তুই বানিয়েছিস। থ্যাংক ইউ রে বোন, তোর মতো যমজ বোন থাকলে আমার মতো দিদিদের কোনো চিন্তাই থাকবে না। এই শুনে শিবানী বাদামের হালুয়া রান্না করার জন্য রান্নাঘরে চলে যায়। সে সুন্দর করে তার শাশুড়ি মায়ের সামনে বাদামের হালুয়া রান্না করে, আর কমলা দেবীকে সেই হালুয়া রান্না করা শিখিয়ে দেয়। এর ফলে কমলা দেবীও খুবই খুশি হয়। পরের দিন সকালবেলা কমলা দেবী পারমিতার কাছে গিয়ে বলে,
পারমিতা, তুমি আগের দিন এত সুন্দর গাজরের হালুয়া রান্না করেছো, কিন্তু আমি তোমাকে কোনো উপহার দিতে পারিনি, তাই আমার মন খারাপ হয়ে আছে। তোমার হাতটা একটু আগে বাড়াও তো, আমি তোমার হাতে সোনার বালা দুটো পরিয়ে দিই। সোনার বালা পাওয়ার কথা শুনে পারমিতা খুবই খুশি হয়, তাই সে কোনো কিছু না ভেবেই নিজের দুটো হাত বাড়িয়ে দেয়। আর তখনই কমলা দেবী তাকে ধরে ফেলে। আমার প্রথম থেকেই তোমার কথাবার্তার উপর খুবই সন্দেহ হয়েছিল, আর আজকে আমি তোমাকে হাতে হাতে ধরেছি। তুমি সারাদিন বাড়িতে বসে আরাম করো আর নিজের বোনকে দিয়ে বাড়ির কাজ করিয়ে নিজের নাম কেনো, তাই তো? আসলে কালকে বাদামের হালুয়া আমার বৌমা শিবানী বানিয়েছে, আর তুমি কোনো রান্না বান্নাই করতে পারো না। শাশুড়ি মায়ের এমন কথা শুনে পারমিতা খুবই ভয় পেয়ে যায়। সে ঘামতে শুরু করে, তবুও পারমিতা কিছুতেই সত্য ঘটনা স্বীকার করতে চায় না। না মা, আপনি আমাকে ভুল ভাবছেন, আমি তো কালকে গাজরের হালুয়া বানিয়েছিলাম। তুমি যখন সত্যিই কালকে গাজরের হালুয়া রান্না করেছো, তাহলে কালকে গরম করার ছ্যাঁকা লেগে তোমার হাত অনেকটা পুড়ে গিয়েছিল, আর একদিনের মধ্যেই সেই পোড়া দাগটা ঠিক হয়ে গেল। তুমি সাংঘাতিক মিথ্যাবাদী মেয়ে পারমিতা। এই কথা বলে কমলা দেবী শিবানীর কাছে চলে যায়। তখন সে দেখে যে শিবানীর হাতে এখনো পোড়ার দাগ জ্বলজ্বল করছে। কমলা দেবীর কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়, তাই সে নিজের ভুলের জন্য শিবানীর কাছে ক্ষমা চায়। আমি যদি কালকে লুকিয়ে লুকিয়ে তোমাদের দুই বোনের কথা না শুনে নিতাম, তাহলে অনেক বড় ভুল হয়ে যেত বৌমা। আর আমি ভালো করেই বুঝতে পেরেছি তুমি অনেক সংস্কারী আর ভালো মেয়ে, কিন্তু তোমার দিদি বদমাইশ। তাই এই সোনার বালা দুটো তুমিই পাবে, আর তোমার হাতের রান্না সত্যিই খুবই সুন্দর। এই নাও বৌমা। শাশুড়ি মায়ের এমন কথা শুনে শিবানীর চোখে জল চলে আসে। এমন সময় সেখানে পারমিতা এসে বলে, মা, আমি আমার বোনকে ফাঁসিয়ে খুব ভুল করেছি। আমাদের দুজনকে দেখতে যেহেতু একই রকমের, তাই আমি এটা সুযোগ নিয়েছি। আমি আর কখনো এরকম করব না। প্লিজ আপনি আমাকে আর বকা দেবেন না, আমাকে ক্ষমা করে দিন। কমলা দেবী পারমিতাকেও ক্ষমা করে দেয়। তারপর থেকে পারমিতা আর কখনো যমজ হওয়ার সুযোগ নেয় না। সে তার বোনের সঙ্গে খুবই ভালো ব্যবহার করে, আর এভাবেই তারা সকলে মিলে সুখে শান্তিতে সংসার করতে থাকে। পিয়ালি এবং সুদীপা দুই যা ছিল। সম্পর্ক এবং বয়সে সুদীপা পিয়ালির থেকে বড় হলেও পিয়ালির বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতা সুদীপার থেকে অনেক গুণে বেশি ছিল। এই কারণেই কেউ কোনো রকম সমস্যায় পড়লে সবার আগে তারা পিয়ালির কাছেই ছুটে আসে। পিয়ালি খুবই বুদ্ধি করে সবার কথা ভালোভাবে শুনে তাদের সমস্যার সমাধান বলে দেয়। হঠাৎ করে সুদীপার এতদিনের বানানো সংসারে একটা মেয়ে এসে তার থেকে বেশি লোকের প্রাধান্য পাবে, এটা সুদীপা কিছুতেই মেনে নিতে পারে না। সুদীপার মা লীনা দেবী একদিন তাদের বাড়িতে এসেছে। এমন সময়, আমার আর এই মেয়েটাকে সহ্য হচ্ছে না মা। সকালবেলা ঘুম থেকে উঠে আমার মাথায় শুধু একটাই জিনিস করে, কিভাবে এই সব জানতা মেয়েটাকে আমার চোখের সামনে থেকে সারা জীবনের মতো দূর করে দিতে পারবো। পারবো আবার কি, একটু বুদ্ধি লাগা আর বাড়ি থেকে বের করে দে। তোর সংসারে এসেও ও তোকে এভাবে বিরক্ত করবে, সেটা তো হতে পারে না। আর ওর স্বামী তো এমন কিছু রোজগারও করে না যে ওকে ভয় পেয়ে তোকে দিন কাটাতে হবে। কিন্তু কিভাবে এই বাড়ি থেকে ওকে বের করব কিভাবে? যেভাবে লোকে ওকে মাথায় তুলে রেখেছে, তাতে ওকে বাড়ি থেকে বের করার কথা বললে আমাকেই বাকিরা বাড়ি থেকে বের করে দেবে। সেই জন্যই তো বলছি, এমন কিছু কর যাতে তুই ওকে বাড়ি থেকে বের করে দিলেও কেউ তোর বিরুদ্ধে একটাও কথা বলতে পারবে না। ওর পেছন পেছন তোর দেওরটাও তো চলে গেলে ভালো হয়, তারপর তোরা শান্তিতে এখানে সংসার করতে পারবি। এভাবেই তারা মা মেয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। ধীরে ধীরে জাকিয়ে ঠান্ডা পড়তে থাকে। এরই মধ্যে একদিন পিয়ালির স্বামী সৌরভের চাকরিতে চলে যায়। সৌরভের কাছে জমানো তেমন কোনো টাকাও ছিল না, তাই তাকে তার দাদা বৌদি এবং বাবা মায়ের উপরেই ভরসা করে থাকতে হয়। এভাবেই কয়েকদিন চলার পরে সুদীপা প্রচন্ড বিরক্ত বোধ করতে থাকে। আজকাল পিয়ালিকে দেখলে তার মাথায় যেন আগুন জ্বলে যায়। একদিন পিয়ালি নিজের ঘরে হিটার চালিয়ে শুয়ে আছে। এমন সময় সুদীপা সেখানে এসে হিটারটা বন্ধ করে দেয়। তুমি কেন এমন করলে দিদি ভাই? তুমি তো জানোই আমার ঘরটা কতটা ঠান্ডা, আর হিটার না চালালে এই ঘরে বসে থাকা প্রচন্ড মুশকিলের ব্যাপার। গায়ে সোয়েটার কম্বল নিলেও এই ঘর থেকে শীত যেতে চায় না। সেটা জেনে আমি কি করব শুনি? আমার মনে হয়েছে এই ঘরের হিটারটা বন্ধ করে দিলে আমার স্বামীর একটু সুবিধা হবে, তাই বন্ধ করে দিয়েছি। খুব বেশি শীত করলে ছাদে রোদ আছে, সেখানে গিয়ে বসে থাক।
আমি হিটার চালালে দাদা ভাইয়ের অসুবিধা হবে কেন? আর ছাদে যেমন রোদ আছে তেমন পাশের বড় ঝিলটা থেকে কনকনে ঠান্ডাও তো আসছে, তা না হলে আমি ছাদেই যেতাম। তোর ভাসুরের কি সমস্যা হবে তুই এখনো বুঝতে পারছিস না? তুই ঘরের মধ্যে হিটার চালিয়ে বড়লোকি চাল দেখাবি, অথচ হিটারের বিল দিতে পারবি না। এই এত ইলেকট্রিকের বিলের সমস্ত খরচা আমার স্বামীকে দিতে হবে। লোকটার উপর আর কত দিক থেকে চাপ দেবো বলতো? কিন্তু ইলেকট্রিকের বিলের টাকা তো আমাদের শ্বশুর মশাই দেয়। বাবা তো নিজে আমাকে বলেছে ঠান্ডা লাগলে হিটার চালাতে। বেশি জ্ঞান দিস না বুঝলি? প্রত্যেক মাসে 10 থেকে 12,000 টাকা ইলেকট্রিকের বিল আসে। তোর মনে হয় সমস্তটা বাবাই দেয়? যত সব নাটক। আর হিটার চালাস না, শুধু শুধু অপমানিত হওয়ার মতো কাজ করে কি হবে বল? এই বলে সুদীপা সেখান থেকে চলে যায়। নিজের ঘরে গিয়ে সে আরাম করে হিটার চালিয়ে এবং কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ে। সেই মুহূর্তে হিটারটা চালিয়ে সুদীপা পিয়ালির কাছে এটাই প্রমাণ করতে চায় যে তার স্বামী অনেক টাকা রোজগার করে এবং তার হিটার চালানোর যথেষ্ট অধিকার আছে। এরকম ভাবে মাঝে মাঝেই সুদীপা পিয়ালিকে অপমান করতে থাকে। কখনো তাকে নতুন সোয়েটার না এনে দেওয়া বা শীতে সবাই মিলে পিঠে পুলি খেলেও তাকে আমন্ত্রণ না করা ইত্যাদি ইত্যাদি। এমনই একদিন, তুই নাকি আজকে তোর মায়ের বাড়ি যাবি শুনলাম। সত্যি যাবি তো নাকি এমনি এমনি বলেছিস? না না, সত্যি সত্যিই তো যাব। আসলে এই ঠান্ডায় মায়ের শরীরটা খারাপ করেছে, তাই একটু দেখা করে আসবো আর 2-1টা ওষুধ কিনে দিয়ে আসবো। ওষুধ কেনার টাকা কোথায় পাবি? তোদের কাছে টাকা আছে? নিশ্চয়ই বাবা মায়ের থেকে চাওয়ার কথা ভেবেছিস। আর শোন, যার থেকেই চাস না কেন, আমার স্বামীর থেকে চাস না কেমন? আসলে ও তো তোদের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে বড্ড বেশি ক্লান্ত। আমি কারোর থেকেই নেব না দিদি। কয়েকদিন আগে আমাদের এক আত্মীয় এসে আমাদের সবাইকে শীতের পোশাক কেনার জন্য টাকা দিয়ে গিয়েছিল। তোমার মনে আছে? সেই টাকাটা দিয়ে আমি মাকে ওষুধ কিনে দেব। সেটাই ভালো হবে, কারণ এমনিতেই এখন তোর বাইরে ঘুরতে যাওয়ার মতো মুরদ নেই। তাই নতুন সোয়েটার কিনে তুই করবিই বা কি বলতো? এসব কথা বাদ দাও। তুমি কেন জানতে চাইলে? আমি মায়ের কাছে যাব কিনা সেটা বলো। ভাবছিলাম আজকে বাড়িতে একটু পিঠে বানাবো, তোরা বেরোলেই বানাবো। আসলে কি বলতো, বেশি খাবার বানিয়ে নষ্ট করা তো ঠিক নয়, তাই তোকে জিজ্ঞাসা করলাম। তোরা যদি বাড়িতে না থাকিস তাহলে তোদের ভাগের পিঠাটা বানাবো না। পিয়ালির আর বুঝতে বাকি থাকে না যে সুদীপা আবারও তাকে এবং তার স্বামীকে না দিয়ে কোনো খাবার বানানোর প্ল্যান করেছে। যেদিন থেকে সৌরভের চাকরিটা চলে যায় সেদিন থেকে এমন কত খাবারই পিয়ালি এবং তার স্বামীর কপালে জোটেনি। এসব নিয়ে পিয়ালি আর চিন্তা করে না। পিয়ালি আর সৌরভ দুজনেই পিয়ালির মায়ের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বেরিয়ে গেলেই সুদীপা এবং তার শাশুড়ি মা দুজনে মিলে পুলি পিঠা বানাতে বসে পড়ে। এমন সময়, বৌমা, আমার ছোট ছেলে আর ছোট বৌমার জন্য 2টো করে পিঠে রেখো কেমন? আমার ছোট ছেলেটা পিঠে খেতে বড্ড ভালোবাসে। আজ তোরা বাড়িতে নেই, তাই ভাবলাম ওদের কথাটা তোমাকে একবার মনে করিয়ে দিয়ে যাই। ও পিয়ালি, ও তো খাবে না বলে গেছে। ও তো এটাও বলেছে যে ওর স্বামীর জন্য যেন আমি পিঠে না বানাই। চিন্তা করবেন না বাবা, আমি ওদেরকে জিজ্ঞাসা করেই যা করার করছি। ছোট বৌমা তো এরকম বলার পাত্রী নয়, নিশ্চয়ই কিছু হয়েছিল। তা না হলে ও নিজে না খেলে ওর স্বামীর জন্য ঠিকই পিঠে পুলি বানাতে বলতো। ওর স্বামীর যে এখন আর্থিক অবস্থা খারাপ সেটা আপনারা কেউ না বুঝলেও পিয়ালি ঠিকই বোঝে। সেই কারণেই হয়তো আমাকে পুলি পিঠে বানাতে বারণ করে দিয়ে গেছে। সবাই মিলে পিঠে পুলি খাওয়ার কথা বললে ওকেও তো বেশ কিছুটা জিনিস কিনে দিতে হতো, তাই না? আর ও তো সেটা পারবে না, সেই কারণেই বারণ করে দিয়েছে বোধহয়। সেদিন তাদের বাড়ি জুড়ে পিঠে পুলির গন্ধ যেন ম করছিল, কিন্তু সৌরভের কপালে একটা কেন 8খানা পিঠেও জোটে না। তুমি পিঠে খেতে খুব ভালোবাসো তাই না? এই শীতটা যাওয়ার আগে আমি কথা দিচ্ছি তোমাকে আমি পিঠে পুলি বানিয়ে খাওয়াবো। তুমি যা যা বলবে সেটাই করব। তুমি শুধু একটা চাকরি পেয়ে যাও তাহলেই হবে। আমাকে পিঠে খাওয়ানো নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না। এবছর খেতে পারছি না তো কি হয়েছে, পরের বছর খাবো। তবে আমি এবছর আশা করেছিলাম বৌদি আমার জন্য একটা হলো পিঠে পুলি রাখবে। থাক না এসব কথা, আর ভেবো না। আজকের মতো জলটা খেয়ে ঘুমিয়ে পড়ো, কালকে আবার কাজ খুঁজতে বেরোতে হবে। সৌরভের পছন্দের জিনিস তাকে না খাওয়াতে পারাটা পিয়ালির কাছে ভীষণ বড় একটা পরাজয়ের মতো মনে হয়। তাদের বাবা মায়েরা জানে যে পিয়ালি এবং সৌরভ পিঠে খেয়ে ঘরে ঘুমিয়ে পড়েছে, কিন্তু আসলে তারা সকাল থেকে না খেয়ে রাত্রিবেলাতেও বাড়িতে শুধু জল খেয়ে ঘুমিয়েছে। দিন যত বেশি কাটতে থাকে সুদীপার ব্যবহার যেন তত বেশি খারাপ হতে থাকে, আর এদিকে পিয়ালির অবস্থা দিনের পর দিন আরো খারাপ হতে থাকে। সংসারে অল্প পরিমাণে টাকা দেওয়ার জন্য পিয়ালিকে প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো জিনিস বিক্রি করতে হয়। এখন তাদের কাছে সোয়েটার এবং গলার মাফলার ছাড়া তেমন কোনো সম্পত্তির চিহ্ন নেই।
তোরা যেভাবে তোদের জিনিসগুলো বিক্রি করা শুরু করেছিস তাতে শীত যাওয়ার আগে তোদের গায়ের এই সোয়েটার মাফলার গুলোও চলে যাবে। যদি চলে যাই তো যাবে, হঠাৎ তোমার এত চিন্তা হচ্ছে কেন শুনি? তুমি আমাদের থেকে কি চাও বলো তো বৌদি? তুমি কেন করছো আমাদের সাথে এরকম? কারণ তোমরা সবাই আমার স্বামীর টাকায় বসে বসে খাচ্ছ। ওই লোকটা সারাদিন এত খেটে টাকা আনছে আর সেই টাকা সবই তোমাদের পেছনে চলে যাচ্ছে। আমার কত ইচ্ছা ছিল এই শীতে একটা ব্র্যান্ডেড জ্যাকেট কেনার, কিন্তু তোমরা তার হতে দিচ্ছ কোথায়? আমরা তো যা পারছি সেটুকু দিয়ে সংসারে সাহায্য করার চেষ্টা করছি, তারপরেও তুমি আমাদের সঙ্গে এভাবে কথা বলছো। তবে যাই হোক, তোমাকে আর আমাদের জন্য বেশি দিন চিন্তা করতে হবে না। কেন রে, তোরা কি বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস? কবে যাবি? এর মধ্যেই যাবি? প্যাকিং করা শুরু হয়ে গেছে তো? বাড়ি ছেড়ে যাবো তো বলিনি, তবে সৌরভ খুব শিগগিরই একটা নতুন ব্যবসা শুরু করবে। ব্যবসাটা চলতে শুরু করলেই আমাদের আর কোনো অসুবিধা হবে না। এই কথা শুনে সুদীপা প্রচন্ড রেগে যায়। পিয়ালি একটু ভালো থাকবে এটা ভেবেই সুদীপার মাথায় যেন আগুন জ্বলে যায়। পিয়ালিকে কষ্ট করে দিন কাটাতে দেখে সুদীপা যতটা আনন্দ হয়, এখন সৌরভ নতুন ব্যবসা শুরু করতে চলেছে শুনে সুদীপার ঠিক ততটাই রাগ হয়। সে তার মায়ের সঙ্গে এই বিষয়ে নানান রকমের আলোচনা করে এবং মা মেয়ে মিলে পিয়ালি ও সৌরভকে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য ভালো রকমের এক প্ল্যানও করে ফেলে। এখনো তো ব্যবসা শুরু করেনি, ব্যবসা শুরু হবে তারপর তো সুখের মুখ দেখবে। তার আগেই তুই ওদের এমন ব্যবস্থা কর যেন ওরা শীতে জমে কাঁপতে কাঁপতে তোর পায়ে এসে পড়ে আর তোর কাছে এসে তোর পায়ে পড়ে ক্ষমা চায়। এত কিছু যখন বললে তখন কি করব সেটাও বলে দাও। তুমি তো জানোই এসব ব্যাপারে আলোচনা করার জন্য তুমি ছাড়া আমার কাছে আর কেউ নেই। নীলা দেবী ভালো করে তার মেয়েকে শিখিয়ে দেয় তাকে কি কি করতে হবে। সুদীপাও সঠিক সুযোগের অপেক্ষা করতে থাকে। হঠাৎই একদিন সুদীপার স্বামী অরুণ অফিস থেকে বেশ কয়েক লক্ষ টাকা নিয়ে এসে তাদের বাড়িতে রাখে। সুদীপা বুঝতে পেরে যায় তাকে এবার কি কি করতে হবে। সে টাকাগুলো চুরি করে নিয়ে তার মায়ের বাড়িতে রেখে আসে। সে আবার বাড়িতে ফিরে এসে আলমারি খুলে টাকা দেখতে না পেয়ে চিৎকার চেঁচামেচি করে অভিনয় করতে শুরু করে। আমার আলমারির ভেতর থেকে টাকাগুলো কোথায় চলে গেল? এই বাড়িতে তোর বাইরের কেউ আসেনি। এই টাকাগুলো আমার ক্লায়েন্টের। সময় মতো এই টাকাগুলো অফিসে জমা দিতে না পারলে আমার চাকরি চলে যাবে। কেউ কেন আসতে যাবে? দেখো ঘরের কেউই তোমার টাকাগুলো গায়েব করে দিয়েছে। এসব তুমি কি বলছো সুদীপা? আমাদের বাড়ির কে আবার আমার টাকা চুরি করবে? যা খুশি তাই একটা বলে দিলেই হলো নাকি? এসব কথা তুমি মাথাতেও এনো না। তোমার ভাই নতুন ব্যবসা শুরু করছে শুনলাম। একটা ব্যবসা শুরু করতে কতটা টাকা দরকার সেটা তো জানোই। ওদের কাছে যে বিন্দুমাত্র টাকা পয়সা নেই সেটাও তো তুমি জানো। তাহলে হঠাৎ করে কিভাবে ব্যবসা শুরু করবে বলো তো? এই কথা শুনে অরুণ প্রচন্ড পরিমাণে রেগে যায়। অরুণ সঙ্গে সঙ্গে তার ভাইকে গিয়ে জিজ্ঞাসা করে যে সে কোথা থেকে নতুন ব্যবসা শুরু করার টাকা পেয়েছে। কিন্তু পিয়ালি বা সৌরভ কেউই তাদের কথা সঠিক করে উত্তর দিতে পারে না। সেই সময় তাদের বাবা মা কেউই বাড়িতে ছিল না। তারা শীতের সময় তাদের গ্রামের বাড়িতে ঘুরতে গিয়েছিল। তাই সৌরভ বা পিয়ালির হয়ে কথা বলারও সেই বাড়িতে কেউ ছিল না। সৌরভ এবং তার স্ত্রীকে চুপ করে থাকতে দেখে অরুণ বুঝতে পেরে যায় যে তার স্ত্রীর বলা কথাটা একেবারে সঠিক। হয়তো সৌরভ এবং পিয়ালি তাদের আলমারি থেকে টাকাটা চুরি করেছে। এমন ভেবেই সে তার ভাই এবং তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয়। দেখতে দেখতে কয়েকদিন কাটে। একদিন সুদীপা তার মায়ের বাড়িতে যায় টাকাগুলো ফেরত নিতে। মা, এবার টাকাগুলো দিয়ে দাও। অরুণকে দিতে হবে। বলবো তুমি তোমার জমানো টাকা থেকে ওকে এই টাকাগুলো দিয়ে সাহায্য করবে, তাহলে ওর চোখে তুমি আরো মহান হয়ে যাবে। কিন্তু আমি তো টাকাগুলো খরচ করে ফেলেছি। তোর বিয়ের জন্য অনেক জায়গা থেকে লোন নিয়েছিলাম। সেই লোনগুলো শোধ করতে না পারলে আমরা বাড়ি ছাড়া হয়ে যেতাম। তাই জন্য টাকাগুলো দিয়ে আমি লোন শোধ করে ফেলেছি। এই কথা শুনে সুদীপার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে একেবারেই বুঝে উঠতে পারে না এবার সে অরুণকে কিভাবে এতগুলো টাকা দেবে। এদিকে অরুণ অফিসে সময় মতো টাকা দিতে না পারায় তার চাকরিটাও চলে যায়। অন্যদিকে পিয়ালি এবং সৌরভ নিজেদের নতুন ব্যবসায় দিনে দ্বিগুণ রাতে 4 গুণ লাভ করতে থাকে। সমরেশ বাবু এবং মিনতি দেবী বাড়িতে ফিরে এসে সবকিছু শুনে প্রচন্ড পরিমাণে অবাক হয়। এত কিছু হয়ে গেল, তোরা একবার আমাকে জানালি না? আমরা এখানে না থাকলেও আমাদের কাছে তো ফোন ছিল। একবার আমাকে জিজ্ঞাসা করতে পারতিস তো যে তোর ভাই টাকাটা কোথা থেকে পেলো। টাকাটা আমি ওকে দিয়েছিলাম আমাদের গ্রামের বাড়ির একটা জমি বিক্রি করে, আর সেই জমির দলিল হস্তান্তর করতে আমরা এতদিন গ্রামে গিয়েছিলাম। তোর ভাই তোর টাকা নেয়নি। তোর স্ত্রীকে জিজ্ঞাসা করতো টাকাগুলো কোথায় গেল। এই শুনে
শুনে সুদীপা তার সমস্ত দোষ স্বীকার করে নেয়। সে হাত জোড় করে সকলের কাছে বারবার করে ক্ষমা চায়, কিন্তু তখন আর কারোরই কিছু করার থাকে না। অরুণ এবং সুদীপার অবস্থা দিনে দিনে খারাপ থেকে খারাপতর হতে থাকে। যেহেতু অরুণকে চুরির দায়ে অফিস থেকে বের করা হয়েছে, তাই সে আর কোথাও ভালো চাকরিও খুঁজে পায় না।